নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডব্লিউবিএস স্টাডি। আমাদের হাজারটি জিকের সিরিজ চলছে, আপনারা সবাই জানেন। আজকে তার তৃতীয় পার্ট আপলোড করা হয়েছে। আর আগের ভিডিওগুলো পেতে উপরের আই বাটনে ক্লিক করবেন এবং হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অনেক 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 শেয়ার করুন, কারণ এরকমই নানা ধরনের সিরিজ নিয়ে আমরা আমাদের চ্যানেল ডব্লিউবিএস স্টাডি আসতে চলেছি। আর আমাদের ভিডিওগুলির পিডিএফ পেতে, অর্থাৎ আমরা আমাদের যে পিডিএফগুলো আছে সেগুলোকে প্রোভাইড করছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তার ইনভাইট লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান লাভ করুন। তবে দেরি না করে বন্ধুরা, ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন: ভারতীয় সংবিধানের কোন ধারায় সংস্কৃতি ও শিক্ষার অধিকার বর্ণিত আছে? অর্থাৎ রাইট টু কালচার অ্যান্ড এডুকেশন, এটি ভারতীয় সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে? এর উত্তর হবে আর্টিকেল 29 অ্যান্ড 30, অর্থাৎ অপশান সি, আর্টিকেল 29 অ্যান্ড 30-তে আমাদের কালচার অ্যান্ড এডুকেশন রাইট বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন: ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটির উল্লেখ আছে? এখানে উত্তর হবে, এখানে অপশান আছে। অপশান এ, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। অপশান বি, ফ্রিডম টু অ্যাসেম্বল পিসফুলি উইদাউট আর্মস। অপশান সি, ফ্রিডম টু মুভ ফ্রিলি। অ্যান্ড অপশান ডি, ফ্রিডম অফ দ্য প্রেস। এখানে উল্লেখ নেই জিজ্ঞাসা করা হয়েছে না, তো উল্লেখ নেই হচ্ছে ফ্রিডম অফ দ্য প্রেস, অর্থাৎ অপশান ডি, ফ্রিডম অফ দ্য প্রেসের 19 নম্বর ধারায় উল্লেখ নেই। বাকি তিনটে, অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ফ্রিডম অফ অ্যাসেম্বল পিসফুলি উইদাউট আর্মস অ্যান্ড ফ্রিডম টু মুভ ফ্রিলি, অর্থাৎ এই তিনটির উল্লেখ আর্টিকেল 19-এ আছে। পরবর্তী প্রশ্ন: সাংবিধানিক প্রতিকার অর্থাৎ কনস্টিটিউশনাল রেমেডিস ভারতীয় সংবিধানের কোথায় উল্লেখ আছে? অপশান এ, ফান্ডামেন্টাল রাইটস। অপশান বি, লিগাল রাইটস। অপশান সি, কনস্টিটিউশনাল রাইটস। অপশান ডি, ন্যাচারাল রাইটস। উত্তর হবে অপশান এ, ফান্ডামেন্টাল রাইটস। পরবর্তী প্রশ্ন: সংবিধানের 14 নম্বর ধারায় আইনের আগে সমতা ও আইনকে সমানভাবে রক্ষা, এটি কাদের জন্য নিশ্চিত করা আছে? অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়ালি প্রোটেক্ট দ্য ল, এটি কাদের জন্য নিশ্চিত করা আছে সংবিধানের 14 নম্বর ধারায়? অপশান এ, অল পার্সনস লিভিং উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। অপশান বি, অল ইন্ডিয়ান সিটিজেন্স লিভিং ইন ইন্ডিয়া। অপশান সি, অল পার্সনস ডোমিসাইলস ইন ইন্ডিয়া। অপশান ডি, অল পার্সনস ন্যাচারাল অ্যাজ ওয়েল অ্যাজ আর্টিফিশিয়াল। এখানে উত্তর হবে অপশান এ, অর্থাৎ অল পার্সনস লিভিং উইথিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া টেরিটরিতে যারা বসবাস করেন তাদের সকলের জন্য এটি আর্টিকেল 14 নম্বর ধারায় বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন: ভারতীয় সংবিধানে কোন ধারায় অস্পৃশ্যতা অর্থাৎ আনটাচেবিলিটিকে বিলুপ্ত করা হয়েছে এবং এটিকে আইনত অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে? অপশান এ, আর্টিকেল 15। অপশান বি, আর্টিকেল 16। অপশান সি, আর্টিকেল 17। অপশান ডি, আর্টিকেল 15, মানে এটাই দেওয়া আছে। এখানে উত্তর হবে অপশান সি, আর্টিকেল 17। হ্যাঁ, আর্টিকেল 17-তে আমাদের আনটাচেবিলিটিকে, এই ব্যাপারটিকে বিলুপ্ত করা হয়েছে এবং এটিকে আইনত অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে। পরের প্রশ্ন: নিচের কোন জোটটি সঠিক? এখানে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইনক্লুড ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ কনসিকুয়েন্স ইনক্লুড রাইট টু ওয়ার অ্যান্ড ক্যারি কিরপান সিক্স। পরবর্তী, রাইট টু পার্সোনাল লিবার্টি ইনক্লুড রাইট টু ক্যারি অন এনি ট্রেড অর বিজনেস। অপশান ডি, রাইট টু ইকুয়ালিটি ইনক্লুড প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস। এখানে অপশান সি, অর্থাৎ রাইট টু পার্সোনাল লিবার্টি ইনক্লুড রাইট টু ক্যারি অন এনি ট্রেড অর বিজনেস, অর্থাৎ অপশান সি এখানে ঠিক। পরবর্তী প্রশ্ন: ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার কোন ধারায় যুক্ত করা হয়েছে? অপশান এ, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আন্ডার আর্টিকেল 19। অপশান বি, কালচার অ্যান্ড এডুকেশন আন্ডার আর্টিকেল 29 and 30. অপশান সি, লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি আন্ডার আর্টিকেল 21. অপশান ডি, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল আন্ডার আর্টিকেল 14। এখানে বলে রাখি বন্ধুরা, এখানে আমাদের শিক্ষার অধিকার অর্থাৎ রাইট টু এডুকেশন, এটি আমাদের লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি আন্ডার আর্টিকেল 21-এ যুক্ত করা হয়েছে। এটি 86তম অ্যামেন্ডমেন্ট অর্থাৎ 86তম সংবিধান সংশোধনে অ্যাড করা হয়েছে ভারতের সংবিধানে।
আমরা দেখে নিলাম লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি আন্ডার আর্টিকেল 21 শিক্ষার অধিকারকে অ্যাড করা হয়েছে। অপশান সি এখানে উত্তর হবে। ভারতের সংবিধানে আমাদের দেশকে কী নামে বর্ণিত করা হয়েছে? অপশান এ ভারত, অপশান বি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অপশান সি হিন্দুস্তান, অপশান ডি আর্য ভারত। এখানে উত্তর হবে অপশান বি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। হ্যাঁ, ভারতের সংবিধানে আমাদের দেশকে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত নামে বর্ণিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে সিটিজেনশিপ প্রভিশনস কোথায় বর্ণিত আছে? পার্ট 2, অপশান বি পার্ট 2 আর্টিকেল 5 to 11, অপশান সি পার্ট 2 আর্টিকেল 5 to 6, অপশান ডি পার্ট 1 আর্টিকেলস 5 to 11। এখানে আমরা বলে রাখি, এখানে উত্তর হবে পার্ট 2 আর আর্টিকেলস 5 to 11, এটি হবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। কারণ আমরা এখানে দেখব পার্ট 2 তো ঠিকই আছে, কিন্তু পার্ট 2 আর্টিকেল 5 থেকে 11 এটি হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তাই আমরা এখানে বলবো সিটিজেনশিপ প্রভিশনস আর্টিকেল 5 থেকে 11 পার্ট 2তে বর্ণিত করা আছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অধিকারটিকে ডক্টর বি আর আম্বেদকর দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন হিসেবে বর্ণনা করেছেন? অপশান এ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, অপশান বি রাইট টু প্রপার্টি, অপশান সি রাইট টু ইকুয়ালিটি, অপশান ডি রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। উত্তর হবে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, অর্থাৎ আর্টিকেল 32। হ্যাঁ, আর্টিকেল 32কে ডক্টর বি আর আম্বেদকর দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন হিসেবে বর্ণিত করেছেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 23 নম্বর ধারায় নিম্নলিখিত কোন বিকল্পটির উপর নিষেধাজ্ঞা করা আছে? অপশান এ ট্রাফিক ইন হিউম্যান বিংস, বেগারি, স্লেভারি অ্যান্ড বাউন্ডেড লেবার, অপশান বি মনোপলি অফ ট্রেড, অপশান সি সেল অফ ইনসেন্স, অপশান ডি ভিজিট টু টেররিস্ট ইনফেক্টেড এরিয়াস। এখানে বলে রাখি 23 নম্বর ধারায় ট্রাফিক ইন হিউম্যান বিংস অর্থাৎ মানুষের যে ট্রাফিকিং, মানে আমরা জেনে থাকি যে অনেক মানুষকে নানা দেশে আমাদের পাচার করে দেওয়া হয় বা তাদেরকে ভিক্ষার পেশাতে যুক্ত করতে বাধ্য করা হয় বা দাসত্ব বা তাদেরকে জোর জবরদস্ত মানে লেবারের কাজ করানো হয়। এই যে ব্যাপারটি, এটার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আর্টিকেল 23-এ। তাহলে আমরা মনে রাখবো আর্টিকেল 23-এ ট্রাফিক ইন হিউম্যান বিংস, বেগারি, স্লেভারি আর বাউন্ডেড লেবারের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকারের উপর কেন সংসদের কোনো অধিকার নেই? অপশন এ এনরিশনড ইন পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন, অপশন বি হিউম্যান রাইটস, অপশন সি ট্রান্সেন্ডেন্টাল রাইটস, অপশন ডি পার্ট অফ বাক্স স্ট্রাকচার অফ এসেন্সিয়াল ফ্রেমওয়ার্ক অফ দ্য কনস্টিটিউশন। এখানে উত্তর হবে অপশন ডি পার্ট অফ বাক্স স্ট্রাকচার অফ এসেন্সিয়াল ফ্রেমওয়ার্ক অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, 368 নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকারের উপর কেন সংসদের অধিকার নেই? তাহলে পার্ট অফ বাক্স স্ট্রাকচার অফ এসেন্সিয়াল ফ্রেমওয়ার্ক অফ দ্য কনস্টিটিউশন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য কিসের দ্বারা প্রেরণ করা হয়েছে? অপশন এ অ্যান অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, অপশন বি এ জাজমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট, অপশন সি অ্যান অর্ডার ইস্যুড বাই দ্য প্রেসিডেন্ট, অপশন ডি এ লেজিসলেশন অ্যাডপ্টেড বাই দ্য পার্লামেন্ট। এখানে বলে রাখি, এখানে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস সেটি প্রোভাইড করা হয়েছে অ্যান অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশনের একটা সংশোধনের দ্বারা। এটি পূর্বে ছিল না, এটি সংশোধন করে এই মৌলিক কর্তব্য অর্থাৎ আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস সেগুলিকে ইনক্লুড করা হয়েছে। ভারতীয় সংবিধানে কটি মৌলিক কর্তব্য আছে? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় সংবিধানে কটি মৌলিক কর্তব্য আছে আমাদের সবাইকে জানা উচিত। আমাদের মোট ফান্ডামেন্টাল ডিউটিস কটি? আমাদের মোট ফান্ডামেন্টাল ডিউটি হলো অপশান এ 9, না অপশান বি 10, না অপশান সি 11, না অপশান ডি 12। এখানে উত্তর হবে অপশান সি 11। তাহলে আমরা মনে রাখবো ভারতীয় সংবিধানে মোট 11টি মৌলিক কর্তব্য আছে। পরবর্তী প্রশ্ন, কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানের 1976 সালে 44 নম্বর সংশোধনে মৌলিক কর্তব্যগুলিকে সংযুক্ত করা হয়েছে? তাহলে আমরা মনে রাখবো যে 1976 সালে 44 নম্বর সংশোধনে আমাদের মৌলিক কর্তব্যগুলিকে সংযুক্ত করা হয়েছিল, অর্থাৎ 44th অ্যামেন্ডমেন্ট ইন দ্য ইয়ার 1976-এ আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের সংবিধানে অ্যাড হয়েছিল। আর সেটার জন্য কোন কমিটি সুপারিশ করা হয়েছিল আমরা জেনে নেব অপশানগুলো। অপশান এ সনাতনম কমিটি, অপশান বি সরকারিয়া কমিটি, অপশান সি শরণ সিং কমিটি, অপশান ডি ইন্দিরা গান্ধী কমিটি। এখানে উত্তর হবে শরণ সিং কমিটি অর্থাৎ অপশান সি। তাহলে আমরা জানলাম এখানে 1976 সাল, এটিও খুব গুরুত্বপূর্ণ। 44 নম্বর সংশোধন সেটিও জানলাম। আর কমিটির নাম কি জানলাম? শরণ সিং কমিটি। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করা ভারতীয় সংবিধানে কোথায় বর্ণিত আছে?
Option A, fundamental right of every citizen. Option B, fundamental duty of every citizen. Option C, directive principle of state policy. Option D, ordinary duty of every citizen. এখানে উত্তর হবে ফান্ডামেন্টাল ডিউটি অফ এভরি সিটিজেন, অর্থাৎ প্রত্যেকটা ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য হলো আমাদের ভারতের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে ভারতকে কী হিসেবে বর্ণনা করা হয়েছে? অপশান এ, ফেডারেশন অফ স্টেটস। অপশান বি, ইউনিয়ন অফ স্টেটস। অপশান সি, কনফেডারেশন অফ স্টেটস। অপশান ডি, ইউনিটারি অফ স্টেটস। এখানে উত্তর হবে অপশান বি, ইউনিয়ন অফ স্টেটস। আমরা দেখব আর্টিকেল 1-এ প্রথমেই লেখা হয়েছে ভারত দ্য ইউনিয়ন অফ স্টেটস, এই কথাটি, অর্থাৎ ভারতীয় সংবিধানকে ইউনিয়ন অফ স্টেটস হিসেবে বর্ণনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, তথ্যের অধিকার অর্থাৎ রাইট টু ইনফরমেশন সংবিধানের কোথায় বর্ণিত আছে? অপশান এ, ফান্ডামেন্টাল রাইটে। অপশান বি, লিগাল রাইটে। অপশান সি, neither fundamental right not legal right. Option D, both fundamental right as well as legal right. এখানে উত্তর হবে ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ মৌলিক অধিকারে তথ্যের অধিকার বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি মৌলিক কর্তব্য এবং মানবাধিকার, অর্থাৎ হিউম্যান রাইটও আবার আমাদের ফান্ডামেন্টাল রাইটও? অপশান এ, রাইট টু ইনফরমেশন। অপশান বি, রাইট টু ওয়ার্ক। অপশান সি, রাইট টু এডুকেশন। অপশান ডি, রাইট টু হাউজিং। এখানে উত্তর হবে রাইট টু এডুকেশন। হ্যাঁ, আমাদের রাইট টু এডুকেশন অর্থাৎ আর্টিকেল 21, যেটা 86তম অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছিল, সেই রাইট টু এডুকেশন অর্থাৎ প্রত্যেককে একটা নির্দিষ্ট বয়স অনুযায়ী শিক্ষা প্রদান করা হবে তার রাজ্য সরকার বা কেন্দ্র সরকার দ্বারা, সেটিকে আমাদের মৌলিক কর্তব্য এবং হিউম্যান রাইট দুটোর মধ্যে অন্তর্গত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন মৌলিক অধিকারটি কোন ধারায় বিলুপ্ত করা হয়েছে? অর্থাৎ এখানে দুটো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন মৌলিক অধিকারটি বিলুপ্ত করা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, কোন ধারায় তাকে বিলুপ্ত করা হয়েছে? এখানে আমরা জেনে নেব। এখানে অপশান আছে ফর্ম অ্যাসোসিয়েশনস আর্টিকেল অ্যামেন্ডমেন্ট 44th। অপশান বি, প্রপার্টি 44th। অপশান সি, এগেনস্ট এক্সপ্লোরেশন 42nd 42তম। অপশান ডি, প্রাইভেট প্রপার্টি 42তম। এখানে বলে রাখি আমাদের রাইট টু প্রপার্টি, হ্যাঁ, রাইট টু প্রপার্টিকে আমাদের 44তম অ্যামেন্ডমেন্টে বিলুপ্ত করা হয়েছে ভারতীয় সংবিধান থেকে। এটি পূর্বে ভারতীয় সংবিধানে অ্যাড ছিল, বর্তমানে এটিকে ভারতীয় সংবিধান থেকে বিলুপ্ত করা হয়েছে রাইট টু প্রপার্টি এই অধিকারটিকে 44তম অ্যামেন্ডমেন্টে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলিকে প্রত্যেক বছর কোনো না কোনো পেপারে আমরা এসএসসি হোক, পিএসসি হোক বা আমাদের অন্য যে কোনো রেলওয়ের পরীক্ষা হোক, সেখানে আমরা দেখে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আপনারা আইসিডিএস মেন্সের জন্য প্রস্তুতি নেন, তবে আমাদের খুবই সুন্দর ক্লাস চলছে। তাদের অলরেডি আমাদের 2-3টে ভিডিও আপলোড করা হয়ে গেছে, সেগুলিকে দেখবেন। এখানে আই বাটন আসছে হয়তো সাজেশনে, আপনারা দেখবেন সেটিকে, এবং সেটিকে ভালো লাগলে আপনারা শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটিকে আরও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ।